বিশ্বব্যাপী নিন্দাকে পাত্তা না দিয়ে নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীদের আটক করে ইসরায়েলে নিয়ে গেছে দেশটির সেনাবাহিনী। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে কাতার, সৌদি আরব, তুরস্ক সহ শীর্ষ আরব ও মুসলিম প্রধান দেশগুলোর সমর্থন। কাতারে হামলা করলে যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে জবাব দিবে আমেরিকা, আদেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকার মরক্কো, পুলিশ স্টেশনে হামলা, দমনে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ, 2 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনাকে পাত্তা না দিয়ে গাজা অভিমুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 13টি নৌযান বহরে 37 দেশের 200-রও বেশি অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলে নিয়েছে দেশটির নৌ কমান্ডাররা। এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে সব বৈধ ও আইনানুগ উপায় প্রয়োগ করবে মালয়েশিয়া। নৌবহরে থাকা 2 জন কলম্বিয়ান নাগরিক সহ অধিকার কর্মীদের আটক করায় ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল তাদের অপরাধমূলক স্বভাব আবারও উন্মোচিত করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের ফ্যাসিবাদী নীতি এখন ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়, উদ্বেগ জানিয়েছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আটকে দেওয়ার প্রতিবাদে বিশ্বের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ইতালির দক্ষিণের শহর নেপলসের প্রতিবাদকারীরা প্রধান রেলওয়ে স্টেশনে ঢুকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধকারীরা। ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন এবং তুরস্কের ইস্তাম্বুলের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। ফ্লোটিলার বহরে প্রায় 45টির বেশি জাহাজে প্রায় 500 জন সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মী আছেন। এতে একটি ইতালীয় দলও রয়েছে। তারা ওষুধ ও খাদ্য সরবরাহ করে গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছে। গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। বুধবার গভীর রাতে সবশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি ভিডিও বার্তা পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, তাদের সাথে নৌযান আলমার উপর আক্রমণ হয়েছে। আলমা সবার প্রথমে ছিল। তাদের উপরে এমন পরিস্থিতি হতে পারে। তাদের জাহাজ সবচেয়ে বড়, এটি নৌবহরের শেষের দিকে আছে। তারা অনেক দেশের মানুষ একসঙ্গে আছেন। 2 ঘন্টা পর আরেক ভিডিও বার্তায় তিনি জানান, ইসরায়েল চেষ্টা করছে জাহাজের উপর আক্রমণ করে তাদের ভয় দেখাতে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসনের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতি দিয়ে মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জলসীমার উপর ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ এবং বেসামরিক নেতৃত্বাধীন উদ্যোগ। গাজা উপত্যকায় ইসরায়েলের অনাহার নীতি ও গণহত্যার অবসান ঘটানোই ফ্লোটিলার লক্ষ্য। ফিলিস্তিন রাষ্ট্র পুনর্ব্যক্ত করছে, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনের দখলদারিত্ব অবৈধ ঘোষণা করেছে। মানবাধিকার কর্মীরা কয়েক ডজন নৌকায় ত্রাণ নিয়ে গাজা অভিমুখে রওনা হয়েছেন। শক্তিশালী নৌবাহিনী সমৃদ্ধ রাষ্ট্রগুলো কেন এই কাজ করতে পারছে না, এমন প্রশ্নই তুলেছেন জাতিসংঘে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেব না। গাজামুখী নৌবহরে নিরাপদ যাত্রা কামনা করে আলবানিজ বলেন, চলো, এগিয়ে চলো ফ্লোটিলা, সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাবে সমর্থন দিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্ক সহ শীর্ষ আরব ও মুসলিম প্রধান দেশগুলো। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রস্তাবিত পরিকল্পনা অনেকটাই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগের মতোই, যেটি নেতানিয়াহুর জোটের উগ্র ডানপন্থীদের আপত্তির কারণে ব্যর্থ হয়েছিল। এ কারণে এবারও সেই অভ্যন্তরীণ চাপে পরিকল্পনা টিকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 65 জন মারা গেছেন। বুধবার গাজার জাইতুন এলাকার আল ফালাহ স্কুলে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একই দিনে দারাজ মহল্লার একটি বাড়িতে হামলায় 7 জনের মৃত্যু হয়। জাইতুনের দক্ষিণ পূর্ব অংশে আরেক হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ নিহত 65 জনের মধ্যে 47 জনই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন। এদিকে ইসরায়েলে টানা বোমাবর্ষণে গাজা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।
কাতারে কেউ হামলা করলে যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে গণ্য করে জবাব দেবে আমেরিকা। কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এমন নির্বাহী আদেশ জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েল হামলা করে। ওই হামলার কাতারের একজন নাগরিক এবং 5 জন সদস্য নিহত হন। তখন কাতারের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠেছিল। পরে গত সোমবার কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাশ্মীরের অন্যতম শীর্ষ স্বাধীনতাপন্থী নেতা ইয়াসিন মালিক দাবি করেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে মুম্বাই হামলার পেছনে দায়ী হিসেবে পরিচিত লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। মালিকের দাবি, 1990-এর দশক থেকে তিনি একাধিক প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং এমনকি আরএসএস ও হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গেও তার বৈঠক করেছেন। আগস্টের শেষ দিকে দিল্লি হাইকোর্টে দাখিল করা তার হলফনামা নতুন করে আলোচনায় এনেছে কাশ্মীর ইস্যু। বর্তমানে নয়াদিল্লি তিহার কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন তিনি। একসময় সশস্ত্র সংগ্রামের প্রতীক ছিলেন তিনি। তরুণ প্রজন্মের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছেন 2 বিক্ষোভকারী। এদিন লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং কয়েকজন আহত হন। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছোরা ছিল। পুলিশের গুলি ও টিয়ার শেলের কারণে তারা ছোরা ব্যবহারের সুযোগ পায়নি। তালেবান প্রশাসন সম্প্রতি আফগানিস্তান জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে ইন্টারনেট নিষেধাজ্ঞা বলে ছড়িয়ে পড়া গুজব বলে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, পুরনো ফাইবার অপটিক কেবল প্রতিস্থাপনের কাজই এ সমস্যার কারণ। বুধবার এক চ্যাট গ্রুপে পাকিস্তানি সাংবাদিকদের দেয়া 3 লাইনের বিবৃতিতে তালেবান কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেটের নিষেধাজ্ঞা আরোপ করেছি বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স জানিয়েছিল, গত সোমবার থেকে আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক ইতিহাসে প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে অর্ধেক পথ পাড়ি দিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বুধবার এই বিলিয়নিয়ারের সম্পদ $500 বিলিয়ন ছাড়িয়েছে। টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী মাস্কের বয়স 54 বছর। তালিকায় মাস্কের পর $350.7 বিলিয়ন নিয়ে আছেন ওরাকলের সিইও ল্যারি এলিসন, আর $245.8 বিলিয়ন নিয়ে মেটার সিইও মার্ক জাকারবার্গ আছেন তৃতীয় অবস্থানে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।